আজকের আলোচনার বিষয় একটা খবর খুব চারদিকে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রসংঘে জমা করবার নির্দেশ দিয়েছেন। পদত্যাগপত্র মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে তিনি স্বেচ্ছায় চলে গিয়েছেন। এই পদত্যাগপত্রটা জমা করতে হবে রাষ্ট্রসংঘে, এবং জমা যদি সেটা করবার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকারের। এবং এই এটা পদত্যাগপত্রটা সেখানে জমা করতে পারলে ইউনূস সরকার তার ক্ষমতায় থাকতে পারবেন, এবং যদি সেটা জমা না করা যায় তাহলে ইউনূস সরকারকে বিদায় নিতে হবে। রাষ্ট্রসংঘ নির্দেশ দেবে, বিদায় নিতে হবে, এবং সেই বিদায় করবার দায়িত্ব তারপরে নতুন করে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তারা নতুন সরকার তৈরি করবেন, কে শেখ হাসিনাকে নিয়ে এসে ক্ষমতায় বসাবেন। এই মর্মে নাকি রাষ্ট্রসংঘ একটি নির্দেশ দিয়েছে, এবং এই নির্দেশ দেওয়ার কারণটাই হচ্ছে যে রাষ্ট্রসংঘ তার কাছে গেছে যে সরকার এখন বাংলাদেশে আছে এই সরকার বৈধ পথে, এটা কোনো নির্বাচিত সরকার নয়, বৈধ, সুতরাং এই সরকার বৈধ নয়। অতএব এই সরকারকে বিদায় নিতে হবে, কারণ রাষ্ট্রসংঘ কোনো অবৈধ সরকারের সঙ্গে কোনো রকম লেনদেন বা যোগাযোগ এগুলো রাখবে না। এই খবরটা চারদিকে খুব বলবো না, তবে গতকাল এই খবরটা খুব চাউর হতে দেখছি। এখন প্রশ্ন আসছে, আমি এই খবরটা দেখবার পরে আমার নিজের কাছে বেশ অদ্ভুত লাগলো। খবরটা অদ্ভুত লাগার ফলে আমি বাংলাদেশে এবার এসে কোথায় আমাদের যে অ্যান্থনিও গুতেরেস তিনি যে সংবাদ সম্মেলন করেছেন, প্রেস ব্রিফিং করেছেন, এছাড়া তার সম্পর্কে বিভিন্ন যেসব খবরাখবর বেরিয়েছে সেগুলো তন্ন করে আমি খুঁজলাম যে এই ধরনের খবর অন্য কোথাও দেখা যাচ্ছে কি না, মানে কোনো নির্ভরযোগ্য সূত্রে যেখানে গুতেরেসের মুখ থেকে এই খবরগুলোটা বেরিয়ে আসছে, এইরকম কিছু আমি খুঁজবার চেষ্টা করলাম, কিন্তু আমি খুঁজে পেলাম না। আমি এটা দেখতে পেলাম না যে এই ধরনের কোনো নির্দেশ তিনি দিয়ে গেছেন। কিন্তু তার থেকেও বড় যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই ধরনের নির্দেশ দেওয়ার ক্ষমতা সেটা কি রাষ্ট্রসংঘের আছে? আমি এই প্রশ্নটাকেই পরে দেখলাম যে অন্য খোঁজাখুঁজি না করে দেখা যাক এই ক্ষমতাটা রাষ্ট্রসংঘের আছে কিনা। আমরা সবাই জানি যে শেখ হাসিনা 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের প্রেক্ষিতে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, এবং তার জায়গায় ক্ষমতা ছাত্র জনতা মোটামুটি তাদেরই নেতৃত্বে ওখানে ক্ষমতা আজকে দখল করেছেন, ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনূস। এই হচ্ছে ব্যাপারটা। প্রশ্নটা উঠেছে রাষ্ট্রসংঘের কাছে বিভিন্ন দিক থেকে, বিশেষত একটা মানবাধিকার সংগঠন এবং আওয়ামী লীগের পক্ষভুক্ত, আজকাল তো মানবাধিকার সংগঠনরাও কোনো না কোনো পক্ষে থাকেন, সেই পক্ষের হয়েই কথা বলেন। তা আওয়ামী লীগের পক্ষভুক্ত কিছু সংগঠন, তার মধ্যে কিছু মানবাধিকার সংগঠন আছে, তারা এই বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘে অভিযোগ জানিয়েছে। যেমনভাবে শেখ হাসিনার বিরুদ্ধেও আবার কিছু মানবাধিকার সংগঠন যারা ওই ছাত্র জনতার পক্ষে এবং ইউনূস সরকারের পক্ষে, তারাও আবার তাদের মতো করে রাষ্ট্রসংঘের কাছে কিছু অভিযোগপত্র পাঠিয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তাদের আমলে কি খারাপ ঘটেছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে এই রটনা কিংবা প্রচার সত্যি কিংবা মিথ্যে সেটা পরে আসছে, কিন্তু যেটা হলো একটা প্রচার চারদিকে হচ্ছে, সেটা এবার নাকি আমাদের অ্যান্থনিও গুতেরেস যিনি রাষ্ট্রসংঘের মহাসচিব, তার নাকি এই হঠাৎ সফর বাংলাদেশে, এই সফরের মূলে নাকি আমেরিকার একটা চাপ আছে,
সেটাও বোঝা যাচ্ছে, সেটাও প্রচার হচ্ছে। এবং সেই চাপের জন্যেই, অর্থাৎ ট্রাম্প প্রশাসন থেকে চাপ পেয়ে গুতেরেস বাংলাদেশে এসছেন এবং তিনি সামনে রেখেছেন রোহিঙ্গাদের জন্য তিনি আসছেন ইত্যাদি ইত্যাদি। রোহিঙ্গা সমস্যার ব্যাপারে কিছু কি করা যায় না যায় এই ব্যাপার নিয়ে আলোচনার জন্যে, ব্যাপারটা সরেজমিনে তদন্ত করার জন্যে তিনি এসছেন। এটা আমরা বাইরে অন্তত প্রচার হচ্ছে শুনতে পাচ্ছি। কিন্তু ভেতরে নাকি আর একটা ব্যাপার আছে। সে ব্যাপারটা হলো এই রাষ্ট্রসংঘ নাকি একটা তদন্তে নেমেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাকে জোর করে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করে আর একটা দল তারা গায়ের জোরে ক্ষমতা দখল করেছে, এই ব্যাপারটা এসছে, এই অভিযোগটা এসছে এবং সেইটা তদন্তের জন্যই নাকি ইনি এসছেন। এখন আমাদের তাহলে একটা প্রশ্ন এখানটায় করি প্রথমেই, দেখা যাক যে যদি সত্যিই কি এই ব্যাপারটা, এই যে প্রচারটা হচ্ছে, এটা কি সত্যি হতে পারে? সত্যি কি এ ধরনের ক্ষমতা রাষ্ট্রসংঘের আছে? এই ব্যাপারটা নিয়ে প্রথমে আমরা দেখি যে রাষ্ট্রসংঘের তো একটা চার্টার থাকে, যে কিসের ভিত্তিতে পৃথিবীর সমস্ত দেশগুলো মিলে এই সংস্থা তৈরি করেছিল 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তার আগে যদিও ছিল লিগ অফ নেশনস ছিল, সেইটা লিগ অফ নেশনসটা ছিল কিন্তু এত বড় ছিল না। সেই লিগ অফ নেশনসটাই পরিবর্তিত হয়ে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েছে, রাষ্ট্রসংঘ তৈরি হয়েছে। তাহলে প্রথমে দেখা যাক সত্যি সত্যি রাষ্ট্রসংঘের এই ধরনের ব্যবস্থা নেয়ার কোনো ক্ষমতা রাষ্ট্রসংঘের আছে কিনা, সেই ব্যাপারটা একটু আমরা দেখি। তাহলে দেখুন, রাষ্ট্রসংঘের যে চার্টার অফ ডিমান্ডস আছে, এই চার্টার অফ ওদের যে চার্টারের অনুযায়ী ওরা তৈরি হয়েছিল রাষ্ট্রসংঘ, সেখানে বলা আছে while the UN can take actions to address situations where a government is deemed to be a threat to international peace and security, মানে রাষ্ট্রসংঘের ক্ষমতা আছে যে বিশ্ব শান্তির পক্ষে এবং বিশ্বের নিরাপত্তার পক্ষে যদি কোনো দেশের সরকার কোনো অ্যাকশান নেয়, তাদের কোনো কাজের ফলে বিশ্ব শান্তি এবং বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেখানে রাষ্ট্রসংঘ তাদের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ব্যবস্থা মানে কি? ব্যবস্থা মানে তাদের এগেনস্টে স্যাংশন দিতে পারে। যেমন ধরা যাক, এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বাঁধবার পরে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করবার পর রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘ তারাও কিন্তু স্যাংশন দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে রাষ্ট্রসংঘে পরিষ্কার বলা আছে, ইট ক্যানট ডিক্লেয়ার এ গভর্নমেন্ট ইন পাওয়ার ইললিগাল অ্যাজ দ্যাট উড ভায়োলেট দ্য প্রিন্সিপল অফ নন ইন্টারভেনশন ইন ডোমেস্টিক অ্যাফেয়ার্স। মানে হচ্ছে এটা রাষ্ট্রসংঘের ওই ক্ষমতাটা আছে যে বিশ্ব শান্তি এবং সুরক্ষার জন্যে বিঘ্নিত করলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে, কিন্তু রাষ্ট্রসংঘের এই ক্ষমতা নেই। একটা সরকার সে যদি তাকে ইললিগাল ঘোষণা করা, মানে অবৈধ ঘোষণা করা, যেটা ইউনূস সরকারকে এই যে বলা হচ্ছে না যে শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ থেকে, তিনি পদত্যাগ করে যাননি, সুতরাং তাকে ফিরিয়ে আনতে হবে, তাকে ক্ষমতা দিতে হবে এবং সেই ব্যবস্থা করবে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মিলে। এই যে চাউর হয়েছে এই ব্যাপারটা সত্যি হতে পারে না। এই জন্যেই যে এটা হচ্ছে সেই দেশের ডোমেস্টিক অ্যাফেয়ার্স, তাদের নিজেদের দেশের ব্যাপার, সেই ব্যাপারের মধ্যে ইন্টারভেনশন হচ্ছে, সেখানে হস্তক্ষেপ হচ্ছে। সেইখানটায় হস্তক্ষেপ এইটা করবার কোনো অধিকার, এটা করার কোনো অধিকার রাষ্ট্রসংঘের নেই।